আমি ইয়াশিকা আর আপনারা শুনছেন স্টোরি টেলিং উইথ ইয়াশিকা। গল্পটিকে সঠিকভাবে উপভোগ করতে ইয়ারফোন ব্যবহার করুন। এই গল্পের সব চরিত্র এবং ঘটনাবলী কাল্পনিক। জীবিত বা মৃত কোনো ব্যক্তির সাথে মিল থেকে থাকলে তা নিতান্তই কাকতালীয়। আর হ্যাঁ, গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে গল্পটিতে একটি লাইক কমেন্ট করে দেবেন। আর স্টোরি টেলিং উইথ ইয়াশিকাতে একটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন। মাই গার্লফ্রেন্ড ইজ অ্যান এলিয়েন, পর্ব 11। অনন্যা ভাবছিল লাইফটা এখানে কতটা বোরিং। ঠিক তখনই শুনতে পেল কেউ একজন বারবার ওর নাম ধরে ডাকছে। অনন্যা চারিদিকে তাকিয়ে খুঁজতে থাকলো তাকে। ঠিক তখন দেখতে পেল ওর ছোট্ট লাল ট্রলিটার উপরে কুবরি ওর দিকে তাকিয়ে আছে। ওর সাথে সাথে দৌড়ে গেল কুবরির কাছে। কুবরির জ্ঞান ফিরে এসেছে দেখে ও খুব খুশি হলো। কুবরিকেও এই কদিনে ঘটা সব ঘটনা সম্পর্কে বললে কুবরি ওকে বলল অনন্যার উচিত শ্রীয়ের সাহায্য চাওয়া। শ্রী যদি রিপোর্টারদের কাছে গিয়ে সত্যিটা বলে তাহলে অনন্যাদের রেস্টুরেন্টটা বেঁচে যাবে। পরের দিন সকালে অনন্যা গিয়ে পৌঁছালো শ্রীয়ের অফিসে, কিন্তু সেখানে শ্রীয়ের গার্ডরা অনন্যাকে ওর সাথে দেখা করতে দিল না এবং শ্রী ও অনন্যাকে ইগনোর করে অফিস থেকে বেরিয়ে গেল। এরপর অনন্যা মন খারাপ করে প্রায় সন্ধে অবধি কুবরিকে নিয়ে শ্রীয়ের ফেরার অপেক্ষা করতে লাগলো, কিন্তু শ্রী আর অফিসে ফিরল না। এটা দেখে অনন্যা মনে মনে ভাবলো একটা মানুষ কিভাবে এতটা বদলে যেতে পারে। পরের দিন সকালে সব রিপোর্টার এবং সাধারণ মানুষরা অনন্যা সেই রেস্টুরেন্ট ঘেরাও করে স্লোগান দিতে থাকে, এই রেস্টুরেন্টটা বন্ধ করো। ঘুম থেকে উঠে অনন্যা এসব দেখে প্রচন্ড ভয় পেয়ে যায় এবং মনে মনে ভাবে এখন ওকে কিছু একটা করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। তারপর অনন্যা ডেলিভারি ড্রেস পরে সকলের সামনে চলে আসে এবং ও রেস্টুরেন্টে থাকা সমস্ত খাবার ও নিজেই খেতে থাকে। অনন্যা নিজেই ওই বিষাক্ত খাবারগুলো খাচ্ছে দেখে সবাই অবাক হয়ে যায় এবং অনন্যা তখন বলে, আমি সকলকে এটাই বোঝাতে চাইছি আমাদের রেস্টুরেন্টের খাবারে কোনো পয়জন ছিল না। আসলে শ্রীয়ের সি ফুডে অ্যালার্জি ছিল। খাবারগুলো যদি বিষাক্ত হতো তাহলে আমি এক্ষুনি অসুস্থ হয়ে যেতাম এগুলো খেয়ে। অনন্যার এই কাজে কম বেশি সকলেই বিশ্বাস করে নিল। তখন রিপোর্টাররা অনন্যাকে জিজ্ঞাসা করলো, কিন্তু মিস শ্রীপর্ণা এই ব্যাপারে কোনো কথা বলছেন না কেন? এর উত্তরে অনন্যা আর কিছুই বলতে পারল না। এদিকে শ্রী নিজের অফিস থেকে বেরিয়ে ওর গাড়িতে উঠে বসলো। ওকে দেখতে বেশ উদাসীন লাগছিল। পৃথা ব্যাপারটা আন্দাজ করে বলল, ম্যাম, কালকে অনন্যাকে দেখে মনে হচ্ছিল ও খুবই চিন্তায় আছে, কিন্তু তা সত্ত্বেও আপনি ওকে ইগনোর করে গেলেন কারণ সেখানে আঙ্কেল রাগাব ছিল। আমার মনে হয় আপনার যাওয়ার আগে ওর সাথে কথা বলে নেওয়া দরকার। উত্তরে স্ত্রী বলল, ওকে ভুলে যাও আর অনন্যাকে নিয়ে কোনো কথা বলো না। আমি নিজেই ওকে আর মনে রাখতে চাই না। তখনই ওই গাড়ির নিউজে শ্রী শুনতে পেল অনন্যা সেই কান্না ভরা কথা। ও রিপোর্টারদের বোঝাতে চাইছিল ওর খাবারে কোনো পয়জন নেই। ও সাথে সাথেই পৃথাকে গাড়ি থামাতে বলল। পৃথা অবাক হয়ে বলল, আর কিছুক্ষণের মধ্যে বৃষ্টি শুরু হতে চলেছে, আপনি এই রিস্ক কিছুতেই নিতে পারেন না। এদিকে অনন্যাকে এতক্ষণে রিপোর্টাররা আরো বেশি করে প্রশ্ন করে থাকলো শ্রীয়ের এই চুপ করে থাকার ব্যাপারে, কিন্তু অনন্যা কোনো কিছুই বলতে পারল না। এতে ও আরো সমস্যার মধ্যে পড়ে গেল। ঠিক তখনই রেস্টুরেন্টের দরজা দিয়ে ভেতরে এলো শ্রী। রিপোর্টাররা অনন্যাকে ছেড়ে শ্রীয়ের দিকে ছুটে গেল আর ওকে প্রশ্ন করতে শুরু করলো, কিন্তু শ্রী ওদের সকলকে উপেক্ষা করে এগিয়ে গেল অনন্যার দিকে। অনন্যার কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, তুমি ঠিক আছো? ঠিক তখনই অনন্যা ছলো ছলো চোখে মাথা নেড়ে বলল, না। অনন্যার কথা শুনে শ্রী ওর এক হাত দিয়ে অনন্যাকে জড়িয়ে ধরে সকলের দিকে তাকিয়ে বলল, আমার অসুস্থতা অ্যালার্জির কারণে হয়েছিল, এতে ওর বা ওর রেস্টুরেন্টের কোনো দোষ নেই। এরপর শ্রী অনন্যাকে নিয়ে একটা বিচের ধারে চলে এলো। তারপর দুজনে গাড়ি থেকে নেমে বিচের সামনে গিয়ে দাঁড়াতেই শ্রী উচ্চস্বরে বলে উঠল, তুমি মিডিয়াকে ডেকেছিলে কেন?
আজকে যদি আমি ওখানে না পৌঁছাতাম তাহলে ওরা তোমার কি অবস্থা করতো জানো? তুমি কি নিজের ভালো নিজে বুঝো না? সব সময় কিছু না কিছু করতে থাকো। তখন অনন্যাও উত্তরে বলল, আমার যদি কোনো বুদ্ধি না থাকতো তাহলে তুমি বারবার আমার কাছে আসো কেন? তুমি জানো আমি তোমার জন্য কালকে অপেক্ষা করছিলাম। আমার চিন্তা হচ্ছিল তোমার জন্য, যে তোমার হয়তো কোনো ক্ষতি হয়ে যেতে পারে। কিন্তু তুমি তো অদ্ভুত মানুষ। কখনো আমাকে খুশি করো, আবার কখনো আমাকে কষ্ট দাও। তোমরা পৃথিবীবাসীরা এত অদ্ভুত কেন? অনন্যা নিজের মনেই কথাগুলো এক নিঃশ্বাসে বলে যাচ্ছিল। ঠিক তখনই শ্রী ওকে কাছে টেনে শক্ত করে জড়িয়ে ধরল নিজের বুকের মাঝে। অনন্যাও শ্রীকে জড়িয়ে ধরে বলল, আমার এবার সত্যি সত্যি কান্না পাচ্ছে, কিন্তু আমি জানি আমার মধ্যে এই ফাংশনটা নেই। উত্তরে শ্রী কিছু না বলে ওকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। ঠিক তখনই আচমকা বৃষ্টি শুরু হয়ে গেল, আর এতে ওরা দুজনেই ভিজে গেল। বৃষ্টি পড়তে দেখে অনন্যা আনন্দের সাথে বলল, এটা তো বৃষ্টি, এটাকে আমি চিনি। তুমি জানো শ্রী, আমি প্রথম বৃষ্টিতে ভিজতে চলেছি পৃথিবীতে। এদিকে শ্রী কিছুই বলল না, এক জায়গায় চুপ করে দাঁড়িয়েছিল। ধীরে ধীরে ওর মাথা ঘুরতে লাগলো, ওর চোখ ঝাপসা হয়ে যাচ্ছিল। ও মাথায় হাত দিয়ে বসে পড়ল, আর সাথে সাথেই ওর চোখের সামনে ভেসে উঠলো অনন্যার সাথে কাটানো মুহূর্তগুলো। ওকে এইভাবে বসে পড়তে দেখে অনন্যা দৌড়ে এলো ওর কাছে আর বলল, কি হয়েছে তোমার? তুমি এইভাবে বসে পড়লে কেন শ্রী? তোমার শরীর কি খুব খারাপ লাগছে? বলো আমায়। তখন শ্রী অনন্যার দিকে তাকিয়ে বলল, আমার এরকম হচ্ছে কেন? তোমার কথা কেন মনে পড়ছে? এরপর শ্রী ওই ভেজা অবস্থাতেই চলে এলো নিজের বাড়িতে। ও আসতেই পৃথা চিন্তিত স্বরে জিজ্ঞাসা করলো, ম্যাম আপনি কি ঠিক আছেন? উত্তরে শ্রী বলল, ডাক্তার অভিজিৎকে খবর দাও। পৃথা ডাক্তারকে ফোন করে শ্রীকে জানালো উনি দেশের বাইরে গেছেন, কাল পর্যন্ত আসতে পারবেন না। শ্রী কিছু বলল না, চুপ করে বসে পড়ল এক জায়গায়। পৃথা উদ্বিগ্ন হয়ে শ্রীকে জিজ্ঞাসা করলো, আচ্ছা আপনার ঠিক কি হচ্ছে বলুন তো? আপনার ঠিক কি হচ্ছে? আপনার কি আবার অ্যামনেশিয়া অ্যাটাক হয়েছে? আপনার কি অনন্যার কথা মনে আছে কিছু? উত্তরে শ্রী বলল, হ্যাঁ আমার মনে আছে অনন্যার সব কথা। আমার মনে হচ্ছে আমি আস্তে আস্তে সেরে উঠছি। কথাটা শুনে পৃথা হেসে বলল, এ তো খুবই ভালো কথা। পরের দিন সকালে মিস লিলি রেস্টুরেন্টে ফিরে রেস্টুরেন্টটাকে নতুন করে সাজাতে শুরু করলো আবার। রেস্টুরেন্টের প্রতিটি কোণা ভরিয়ে তোলে শ্রী এবং অনন্যার ছবিতে। আর অনন্যা ঘুম থেকে উঠে আসতেই ওকে প্যাম্পার করতে শুরু করে। ওকে মিসেস শ্রী বলে প্যাম্পার করতে থাকে। ওদের এসব কথাবার্তার মধ্যেই শ্রী চলে আসে। শ্রীকে দেখেই অনন্যা ওকে ব্রেকফাস্ট সার্ভ করে। শ্রী অনন্যাকে বলে, তোমার ব্রেকফাস্ট হয়ে গেছে? অনন্যা মাথা নেড়ে বলে, না। তখন শ্রী নিজের প্লেটটা অনন্যার দিকে এগিয়ে দেয় ব্রেকফাস্ট শেয়ার করার জন্য। হঠাৎ শ্রী বলে ওঠে, আমি জানতে চাই কাল ঠিক আমাদের মধ্যে কি ঘটেছিল যে আমি পুরোপুরিভাবে বদলে গেছি। শ্রীর এই প্রশ্নে অনন্যা খুব স্বাভাবিকভাবে উত্তর দিল, আমাদের মধ্যে তেমন কিছুই হয়নি। তুমি আমাকে সি সাইডে নিয়ে গেছিলে এবং সেখানে হঠাৎ বৃষ্টি এসে গেছিল। তারপর তোমার শরীরটা একটু খারাপ লাগছিল, তাই আমরা সেখান থেকে চলে এসেছিলাম। ওদের সমস্ত কথা উকি ঝুঁকি মেরে শোনার চেষ্টা করছিল মিসেস লিলি। কিন্তু শ্রীয়ের এই কথায় অনন্যা হতাশ হয়ে ওখান থেকে উঠে চলে গেল দেখে মিস লিলি ওকে পেছন থেকে ডাকতে থাকলো, কিন্তু শ্রী না দাঁড়িয়ে সেখান থেকে চলে গেল। এদিকে শ্রী রেস্টুরেন্ট থেকে বেরোতেই শ্রীয়ের বাবা ওকে ফোন করে বাড়িতে ডাকে। বাবার ফোন পেয়ে বাড়িতে চলে এলো। এসে দেখলো তার বাবা মায়ের সাথে বসে একটা মেয়ে কথা বলছে। মেয়েটি ঋতিকা ছিল, কিন্তু শ্রী তাকে চিনতে পারছে না আগের দিনের বৃষ্টির কারণে। কারণ শ্রী বৃষ্টি হলেই সব মেয়েদের কথা ভুলে যায়। ও ঋতিকাকে চিনতে পারছে না দেখে ঋতিকা শ্রীয়ের উদ্দেশ্যে বলল, তুমি কি আমার উপরে এখনো রাগ করে আছো? আগের দিনের কথাগুলো আমি জাস্ট মজা করে বলেছিলাম, তুমি প্লিজ ওগুলো মনে রেখো না। কিন্তু তা সত্ত্বেও শ্রী ওকে কোনো মতে চিনতে পারে না। এই দেখে শ্রীয়ের সৎ মা ঋতিকাকে জিজ্ঞাসা করলো, তোমাদের মধ্যে কি কোনো সমস্যা হয়েছে? তখন ঋতিকা বলল, আসলে আমার আর শ্রীয়ের আগের দিন একটু ঝগড়া হয়েছিল, এবং আমি রাগ করে শ্রীকে বলেছিলাম আমরা আর কখনো দেখা করব না।
ঋতিকার কথা শুনে শ্রীয়ের বাবা শ্রীকে বলে উঠলেন, তোমার একটু ঋতিকার সাথে নরমভাবে কথা বলা উচিত। তখন শ্রী ঋতিকাকে বলল, সরি ঋতিকা, আমার তোমাকে এভাবে বলা উচিত হয়নি। এরপর শ্রী ঋতিকাকে নিয়ে ওর মা বাবাকে বাই বলে বেরিয়ে পড়ল। গাড়ির কাছে এসে শ্রী ঋতিকাকে বলে, তুমি তখন কি বললে? আমাদের মধ্যে ঝামেলা হয়েছিল? উত্তরে ঋতিকা বলে, ঝামেলার কথা না বললে আমার কথা কি তোমার মনে পড়তো? কি ব্যাপার বলো তো, এক রাতের মধ্যে তোমার এরকম ভুলে যাওয়ার রোগ হলো কি করে? কথাটা বলে ঋতিকা চলে গেল এবং শ্রী পৃথাকে ফোন করে বলল, আমি ডাক্তারের সাথে দেখা করতে যাচ্ছি। ঋতিকার সমস্ত মেমোরি আমার মেমোরি ব্যাংকে কালেক্ট করতে বলো। ডাক্তারের কাছে যেতেই ডাক্তার শ্রীকে এক এক করে ঋতিকা সহ সমস্ত মেয়েদের ছবি দেখাতে লাগলো, কিন্তু শ্রীয়ের কোনো স্মৃতি মনে পড়ল না। তখনই সেই ডাক্তার শ্রীকে জিজ্ঞাসা করলো, অনন্যা ছাড়া তোমার কি কোনো মেয়ের কথা মনে আছে? উত্তরে শ্রী বলল, না, শুধুমাত্র অনন্যার কথাই মনে আছে আমার। তখন সেই ডাক্তার বলল, তাহলে তো ব্যাপারটা খুবই সিম্পল, অনন্যা সেই মেয়ে যাকে তুমি এতদিন ধরে খুঁজে আসছো। শ্রী অবাক হয়ে ডাক্তারের দিকে তাকালো। ডাক্তার আবার বলল, দেখো, আমি তোমাকে আলাদা আলাদা মেয়ের সাথে ডেটে যেতে বলেছিলাম, কারণ আমি চেয়েছিলাম তুমি কোনো একটা রিলেশনে যাও এবং নিজের মায়ের প্রেশার থেকে বেরিয়ে আসো, কিন্তু আমরা বারবারই আমাদের সেই প্ল্যানে ফেল করেছি। কিন্তু আমার মনে হচ্ছে অনন্যাই সেই মেয়ে যার সাথে তুমি একটা সঠিক রিলেশনে যেতে পারবে। শ্রী জিজ্ঞাসা করলো, তার মানে তুমি বলছো অনন্যার সাথে আমার রিলেশনে যাওয়া উচিত? উত্তরে সেই ডাক্তার বলল, হ্যাঁ, তুমি সবাইকে ভুলে গেছো, শুধুমাত্র অনন্যাকে মনে আছে তোমার। এর কারণ আমি জানি না, তবে এটুকু বলতে পারি, অনন্যাই সেই মেয়ে যে তোমার সুস্থ করে তুলতে পারবে। ব্যাপারটা তুমি ভেবে দেখো। এদিকে অনন্যা মিস লিলির থেকে প্রচুর টাকা পেয়ে কুবরিকে বলল, দেখো কুবরি, আমি কত টাকা পেয়েছি। তাহলে কি বলো, আমি নিশ্চয়ই বড়লোক হয়ে গেছি। এই টাকাগুলো নিয়ে আমার এখন কি করা উচিত? উত্তরে কুবরি বলল, পৃথিবীর মানুষ প্রচুর টাকা পয়সা পেলে নিজেদের জন্য জামা কাপড়, জুতো, মেকআপ, খাবার দাবার এইসবই কিনে থাকে, তুমি সেসবই কিনতে পারো। কুবরির কথা শুনে অনন্যা উৎসাহের সাথে একটা মলে গিয়ে নিজের জন্য প্রচুর জামা, জুতো, লিপস্টিক, সানগ্লাস কিনে নিল এবং সেখানেই খুঁজে পেলে একজোড়া মেয়ে পুতুল। সেই দুটো পুতুল হাতে নিয়ে মল থেকে বেরোতে বেরোতেও ভাবলো, এই ব্ল্যাক স্যুট পরা মেয়ে পুতুলটা শ্রী আর এই হোয়াইট স্যুট পরা মেয়ে পুতুলটা শ্রীতমা। তারপর অনন্যা শ্রীকে ফোন করে বলল, আজকে আমি নিজের প্রথম স্যালারি পেয়েছি, তাই তোমার জন্য কিছু গিফট কিনেছি। আমি শপিং মলের বাইরে তোমার জন্য অপেক্ষা করছি, তুমি একটু আসবে প্লিজ। কিন্তু উত্তরে শ্রী বলল, এখন আমার দেখা করার সময় হবে না, আমি পরে দেখা করব। ঠিক তখনই অনন্যার দিক থেকে এলো একটা অ্যাক্সিডেন্টের আওয়াজ। শ্রী চমকে উঠে অনন্যাকে নাম ধরে ডাকতে থাকে, কিন্তু অনন্যা সাড়া দিল না দেখে শ্রী চিন্তিত হয়ে গাড়ি ঘুরিয়ে চলে গেল শপিং মলের সামনে। এদিকে গাড়ির ধাক্কায় অনন্যার হাতে থাকা সমস্ত জিনিস রাস্তায় পড়ে গেছে। ওর নিজের ফোনটা তুলে দেখলো ওর ফোনটা সুইচ অফ হয়ে গেছে। ঠিক তখনই ওর কাছে এসে পৌঁছালো শ্রী। ওকে দেখে অনন্যা অবাক হয়ে জিজ্ঞাসা করলো, তুমি এখানে কি করে এলে? উত্তরে শ্রী বলল, তুমি তখন বলছিলে মলের সামনে এসো, তখন আমি শুনতে পেলাম কোনো একটা অ্যাক্সিডেন্টের শব্দ, ভাবলাম তোমার কিছু হয়েছে, তাই চলে এলাম তাড়াতাড়ি করে। অনন্যা বলল, সে তুমি ভালো করেছো, তোমার জন্য একটা গিফট আছে। কথাটা বলে সেই ব্ল্যাক ড্রেস পরা পুতুলটা ওকে দিল। ও সেটা দেখে বলল, এটাকে এত খারাপ দেখতে কেন? কথাটা শুনে অনন্যা রেগে গিয়ে বলল, খারাপ দেখতে যখন, আমার জিনিস আমাকে ফেরত দিয়ে দাও। কিন্তু শ্রী ওকে ফেরত দিল না, উল্টে ওকে রাখানোর জন্য বলল, আগে বলো এটাকে, তবেই ফেরত দেব। ঠিক তখনই পৃথা ফোন করে শ্রীকে জানালো, মিস্টার রথির সাথে যে মিটিং ফিক্স করা হয়েছিল তাতে সময়ের আগেই উনি এসে পৌঁছিয়েছেন, আর মিসেস মৈত্রী ওনার সাথে দেখা করতে চলে এসেছেন। কথাটা শোনার সাথে সাথেই শ্রী ফোনটা কেটে নিল। এদিকে মিসেস মৈত্রী মিস্টার রথিকে ওয়েলকাম জানাতে বললেন, আপনার সাথে আলাপ হয়ে খুবই ভালো লাগলো, কিন্তু আমি জানতে চাই মিস শ্রীপর্ণা কোথায়? তখন মিসেস মৈত্রী বললেন, আমার মেয়ে শ্রী আসলে এই আর্ট এক্সিবিশন করতেই চায় না, শুধুমাত্র বোনের মন রাখার জন্য এটা ব্যবস্থা করেছে। আমি চাই আপনি নিজেকে এই ম্যাটার থেকে দূরে রাখুন।
কথাটা বলে মিস্টার রথির দিকে একটা মোটা টাকার চেক এগিয়ে দিয়ে মিসেস মৈত্রী সেখান থেকে বেরিয়ে গেলেন। উনি বেরিয়ে যাওয়ার পর পৃথা চেষ্টা করলো রথিকে থামানোর, কিন্তু উনিও কোনো কথা না শুনেই চলে গেলেন। এদিকে অনন্যা শ্রী এবং পৃথার সব কথা শুনে ফেলল। তারপর বলল, এখন আমরা কি করতে পারি? শ্রী, তোমার এক্সিবিশন কি এবার আটকে যাবে? এসব কিছুর জন্য দায়ী আমি। উত্তরে শ্রী বলল, নিজেকে সবকিছুর জন্য দায়ী করো না, এই সব কিছু আমার জন্য হয়েছে। নিজের খেয়াল রাখো আর বাড়ি যাও। কথাটা বলেই শ্রী বেরিয়ে গেল সেখান থেকে।